ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। এদিকে সয়াবিনের লিটারে 18 টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। ব্যাংককে বৈঠকে বসছে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ জানাবো, ঘনিষ্ঠ হচ্ছে বিজেপি আরএসএস। বাংলাদেশের মতো ভূতানের সংখ্যা ভারতেও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মানুষকে সততা ও নিষ্ঠার স্বাদ দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। এনসিপির এ নেতা তার পোস্টে লিখেছেন, ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে, তার আর ফিরবে না চাঁদাবাজদের কাছে। তিনি আরও লিখেছেন, এখন নতুনদের সময়, এখন নতুন বাংলাদেশের সময়। সয়াবিনের লিটারে 18 টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিনের দাম 1 লাফে লিটারে 18 টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা। খোলা সয়াবিনের দাম বাড়াতে চান লিটারে 13 টাকা। আগামী 1 এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। তার কারণ, ঈদের পর ভোজ্যতেলের কর সুবিধার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ভোজ্যতেল পরিষদের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল তাদের এই সিদ্ধান্তের কথা তাদেরকে জানিয়েছেন। দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা এদিন সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছেন। রোজার আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের শুল্ক করে যে রেয়াতি সুবিধা দিয়েছিল, তার মেয়াদ 31 মার্চ শেষ হয়েছে। সেই হিসাবে শুল্ক কর অব্যাহতি সুবিধা আর 4 দিন পাচ্ছেন ব্যবসায়ীরা। সরকার এখনো এই অব্যাহতি সুবিধা বাড়াবে কিনা সেই ঘোষণা দেয়নি, তার আগেই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকেরা। ভোজ্য তেল ব্যবসায়ীরা বলছেন, এই সময় ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হলে দাম আগের মতোই থাকবে। আর যদি শুল্ক করের রেয়াতি এই সুবিধা উঠে যায়, তাতে আমদানির খরচ বাড়বে, তখন দাম বাড়ানো ছাড়া আর উপায় থাকবে না। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুল্ক কর অব্যাহতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের কথা বলা হয়েছে সংগঠনটির চিঠিতে বলা হয়, আগামী 1 এপ্রিল থেকে 15% ভ্যাট দিয়ে সয়াবিন ও পাম তেল বাজারজাত করতে হবে। এই অবস্থায় মূল্য সমন্বয় করে পাম ও সয়াবিনের দাম উল্লেখ করা হয় চিঠিতে। বোতলজাত সয়াবিনের দাম সর্বশেষ গত 9 ডিসেম্বর বাড়ানো হয়েছিল। তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় 175 টাকা। আগামী 1 এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 193 টাকা। সেই হিসাবে লিটারের দাম বাড়ছে 18 টাকা। 5 লিটারের বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 935 টাকা। একইভাবে খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 170 টাকা। এখন সরকার নির্ধারিত দাম লিটার প্রতি 157 টাকা। এই হিসাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে লিটার প্রতি 13 টাকা। ব্যাংককে বৈঠকে বসছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি দুই প্রতিবেশী সরকার প্রধানের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। সেখানে দুই নেতার মধ্যে বৈঠকের ইচ্ছার কথা জানিয়ে দিল্লিকে বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন ঢাকা। ওই চিঠির প্রতি উত্তর এসেছে দিল্লি থেকে। দিল্লি সম্মতির বিষয়টি ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ঢাকার একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। তবে কোন ফরম্যাটে বা কত সময় দুই শীর্ষ নেতা বৈঠক করবেন সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে ভারত সম্পর্কে অস্বস্তি তৈরি হয়। অন্তর্বর্তী সরকার প্রায় 8 মাস পার করলেও দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে টানাপোড়েন থামছে না। তবে বাংলাদেশ ভারত সম্পর্কে আর অস্বস্তি চায় না ডক্টর ইউনূসের সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ পর্যায় থেকে ভারতের সঙ্গে আর যেন সম্পর্ক খারাপ না হয় সেই নির্দেশনা রয়েছে। ব্যাংককে ইউনূস মোদীর সম্ভাব্য বৈঠক নিয়ে সাবেক এক রাষ্ট্রদূত বলেন, 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছে এটি অনেকটাই কমে আসবে। যদি ব্যাংককে ইউনূস মোদী বৈঠকে বসেন, আমি মনে করি দুই প্রতিবেশীর একে অপরকে প্রয়োজন নেই এ কথা বলার সুযোগ কারণেই। যার যার নিজের স্বার্থ বিবেচনায় দুই শীর্ষ নেতার বৈঠক হলে দুই দেশের কল্যাণ হবে। সম্প্রতি পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আমাদের সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। যদি এই বৈঠকটি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে
অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকের কথা উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ঘনিষ্ঠ হচ্ছে বিজেপি আরএসএস, বাংলাদেশের মতো অভ্যুত্থানের সংখ্যা ভারতেও। ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন জাতীয় জনতা পার্টির সরকার ও তাদের মূল সংগঠন কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে সম্পর্ক গত 11 বছরে কিছুটা শীতল হয়ে উঠেছিল। তবে লোকসভা নির্বাচনে হতাশাজনক ফল এবং বাংলাদেশে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল উভয় সংগঠনকে ফের কাছাকাছি আনছে। ভারতের বিখ্যাত আরএসএস গবেষক দিলীপ দিওধর দেশটির ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএস গবেষক দিলীপ দিওধরের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ দিওধর এমন এক সময় এই মন্তব্য করেছেন যার কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের নাগপুরে প্রথমবারের মতো সফর করেছেন। গত রোববার নাগপুরে নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। গবেষক দিলীপ দিওধর বলেন, গত 11 বছরে মূল সংগঠন আরএসএস ও বিজেপির মধ্যে সম্পর্ক শীতল হয়ে গিয়েছিল এবং বিজেপি এই বছরগুলোতে নিজেদের পথে চলেছে। কর্ণাটক ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় তাদের সম্পর্ক আরো খারাপ হয়েছিল। ওই সময় আরএসএস এর পরামর্শ উপেক্ষা করেছিল বিজেপি। তবে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের পর, যেখানে বিজেপি এক সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে ছিল এবং বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন সংগঠন দুটিকে কাছে নিয়ে এসেছে, মহারাষ্ট্রের নাগপুর ভিত্তিক আরএসএস গবেষক দিলীপ দিওধর, যিনি আরএসএস এর সাবেক প্রধান এম.এস. গোলওয়ালকার, বালাসাহেব দিওরাস এবং মরপান্থ পিঙ্গল, ডিবি গেনগাতি এবং মদন দাস দেবীর মতো অন্যান্য নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। গবেষক দিলীপ দিওধরের মতে, এসব নির্বাচনে বিজেপির প্রচারণা থেকে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তিনি বলেন, আরএসএস নেতৃত্ব থেকে শুরু করে তার কর্মীদের দলের নির্বাচনী প্রচারণায় অংশ না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। তবে ব্যক্তিগত পর্যায়ে কোনো কর্মী বা দলীয় কার্যনির্বাহী নির্বাচন প্রচারণা চালাতে চাইলে তিনি তা নির্দ্বিধায় করতে পারতেন। সংঘ বিজেপিকে সহায়তা করার জন্য এগিয়ে আসেনি এবং এর প্রভাব বিধানসভা ও লোকসভা নির্বাচনে দেখা গেছে। দিলীপ দিওধর বলেন, আরএসএস বিজেপি নেতৃত্বের প্রতি নাখোশ ছিল এবং লোকসভা নির্বাচনের ফলাফলের কয়েকদিনের মধ্যেই আরএসএস প্রধান ব্যক্তি পূজা এবং একজন নেতার হাতে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণের বিরুদ্ধে কথা বলার বিষয়টি পরিষ্কার হয়। আরএসএস এর এই গবেষক বলেছেন, দুটি সংগঠনই তাদের নিজেদের মধ্যকার মতপার্থক্যকে পেছনে ফেলার চেষ্টা করছে, আর এতে বিশাল ভূমিকা পালন করছে বাংলাদেশে হাসিনা সরকারের পতন। তিনি বলেন, সংঘ বিজেপি নেতৃত্বকে তার উদ্বেগের বিষয়ে অবহিত করেছিল যে রাজপথের বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন ঘটেছিল সেরকম কিছু ভারতেও ঘটতে পারে। বাংলাদেশের সরকার পতনের পর ভারতের অনেক বিরোধী নেতা বলেছিলেন দেশেও একই রকম ঘটনা দরকার, যে কারণে উদ্বেগগুলো অমূলক ছিল না। সংঘ ও বিজেপি উভয়ই জানে বাইরের এমন কিছু শক্তি রয়েছে যারা ভারতের নিজস্ব বৈদেশিক নীতি থাকতে পারে সেটা চায় না। 2000 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার পুরো মন্ত্রিসভা নিয়ে রেশিমবাগে গিয়েছিলেন। তখনকার আরএসএস প্রধান কে.এস. সুদর্শন বাজপেয়ীকে উপেক্ষা করে নিজেকে দূরে রেখেছিলেন। এবার আরএসএস প্রধান মোহন ভাগবত নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন। ভাগবতের দেওয়া বক্তৃতা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কিভাবে মোদীর ভাষণ শোনার জন্য উদ্গ্রীব ছিলেন। যখন প্রধানমন্ত্রী সংঘ ও বিকশিত ভারত প্রকল্পের সংঘের প্রশংসা করে গুরুত্বের কথা বলেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।